সো বুক রিডিং ক্লাবে আপনাদের সুস্বাগতম জানাই। PSSM এই অনলাইন সেশনে আপনারা স্পিরিচুয়ালি গ্রো করার জন্য, আপনাদের হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটিতে গ্রো করার জন্য আপনারা ফ্রিতে মেডিটেশন শিখতে পারেন। পার ডে এখানে প্র্যাকটিস করানো হয় ভোর 5টা থেকে 6টা এবং রাত্রি 8:30 থেকে 9:30 অবধি 1 ঘন্টা করে প্রত্যহ 2 ঘন্টা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে সন্দীপ স্যারের তত্ত্বাবধানে পত্রিজির হচ্ছে যে পুনরুদ্ধারকৃত আনাপানাসতি ধ্যান করানো হয়। আপনারা যিনারা ইন্টারেস্টেড কমেন্ট বক্সে চ্যাট করবেন, ফোন নাম্বার দেবেন, আমরা আপনাদের লিংক পাঠিয়ে দেব। সো শুরু করছি ইওর সোলস প্ল্যান এই বইয়ের আহ, পরবর্তী অংশটা। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি নেক্সট শ্রদ্ধা বুক রিডিং, স্পিরিচুয়াল বুক রিডিং এই প্রোগ্রামটি। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি। আমি তো সরাসরি বই পঠনে চলে যাচ্ছি। তারপর ট্রিসিয়া আমাকে অবাক করে দিয়ে বলল, বব একবার তাকে বলেছিল তাদের জন্মের আগেই ক্লেয়ারের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা পরিকল্পিত ছিল। সে কবে বলেছিল? আমি জিজ্ঞেস করলাম। হসপিসের বিছানায় মৃত্যুর কয়েকদিন আগে। সে কিভাবে এই উপলব্ধিতে এলো? সে যাকে অন্নপাশ বলতো সেখানে যেত, ফিরে এসে তার চোখ ঝলমল করত। এখানে আমরা ট্রেসিয়া তার যে ঘটনা বলছিল আহ তার হাজবেন্ডের সঙ্গে, তার পরবর্তী অংশে আমরা যাচ্ছি। এখানে কথোপকথন হচ্ছে। ওনারা আগের ভিডিওটা দেখলে এই ভিডিওটা বুঝতে পারবেন, নাহলে অসুবিধা হবে। সবাই রিকোয়েস্ট করবো যারা নতুন এই ভিডিও দেখছেন আর এর আগের ভিডিওটা দেখে নেবেন। সো হসপিসের বিছানায় মৃত্যুর কয়েকদিন আগে সে কিভাবে এই উপলব্ধিতে এলো? সে যাকে অন্নপাশ বলতো সেখানে যেত, ফিরে এসে তার চোখ ঝলমল করত। আর সে বলতো, আমরা আমাদের জীবন পরিকল্পনা করি, বড় হওয়ার জন্য একটি স্ক্রিপ্ট লিখি, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া দেব তা আমাদের স্বাধীন ইচ্ছা। আমি তৃষাকে জিজ্ঞেস করলাম, যারা সঙ্গীর প্রতারণায় কষ্ট পাচ্ছে তাদের জন্য সে আর কিছু বলতে চায় কিনা। সে বলল, আমি জানি এখন সঙ্গীকে বিশ্বাস করা কতটা কঠিন লাগে আর কি। মানে সে তার পার্টনারকে বিশ্বাস করতে পারছে না, এটা বলছে। আমাকে যা সান্ত্বনা দিয়েছিল তা হলো সে আমাকে ভালোবাসে, ভালোবাসে না বলে করেনি, এটা তার নিজের দুর্বলতার জন্য হয়েছে। বুঝতে হবে, তুমি এখনো সেই একই মানুষ যাকে তোমার সঙ্গী ভালোবাসে, আর তোমার সঙ্গীও সেই একই মানুষ যাকে তুমিও ভালোবাসো। ট্রেসিয়ার অতীত জীবনের আত্ম রিগ্রেশন। বব, ট্রেসিয়া ও ক্লেয়ার জন্মের আগে সম্পর্কটি পরিকল্পনা ছিল। পরিকল্পনা করেছিল কিনা তা জানার জন্য আমরা একটি অতীত জীবন আত্ম রিগ্রেশন শুরু করলাম, মানে পাস্ট লাইফ রিগ্রেশন যাকে বলে। আমি তাকে স্বাভাবিক রিল্যাক্সেশনের ধাপগুলো করালাম। সিঁড়ি বেয়ে নিচে নামা, হল অফ রেকর্ডসে প্রবেশ করা। হল অফ রেকর্ডসটা কি? যখন পাস্ট লাইফ রিগ্রেশনে নিয়ে যাওয়া হয় ক্লায়েন্টকে, তখন আমাদের যে পূর্ব রচিত যা কিছু তথ্য পাস হল অফ রেকর্ডস একটা জায়গা রয়েছে, সেখানে রাখা থাকে। সেখানে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য আহ, সেখানে গিয়ে আমরা দেখতে পারি, চেক করতে পারি।
তো মানে কি আকাশেই রেকর্ড বলা হয়, আকাশেই রেকর্ড দেখা চেক করা। তো সেখানে সিঁড়ি বেয়ে নামা হলো হল অফ রেকর্ডসে প্রবেশ করার জন্য আর কি। কেন? যে সে তার লাইফের ঘটনা সে কিভাবে রচনা করেছে সেটা জানার জন্য, যে এই ঘটনার সাথে এই ঘটনা যে ঘটছে এগুলো কি ওখানে লেখা ছিল, চুক্তি করা ছিল, সোল কন্ট্রাক্ট ছিল, সেটা জানার জন্য। সে একটি করিডোর দিয়ে হাঁটছিল। আমাদের লাইফে যা কিছু ঘটে সব আমরাই নির্বাচন করে আসি জন্মের আগে। ভালো মন্দ যা কিছু ঘটে সেগুলো আমাদের শিক্ষার জন্য আমরা সেখানে সোল কন্ট্রাক্ট করে আসি, আমাদের অ্যাঞ্জেলসরা সেখানে সহায়তা করে থাকে। তো যতক্ষণ না একটি দরজা তার দৃষ্টি আকর্ষণ করলো, আমি তাকে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে তার পেছনের অতীত জীবনে যেতে বললাম। তুমি কি বাইরে না ভেতরে? আমি জিজ্ঞেস করলাম। ভেতরে। এটি একটি ক্যাফে, চেয়ার ও গোল টেবিল আছে, বড় জায়গা, কাউন্টার রয়েছে, জানালা দিয়ে আলো আসছে। আমি একা, ভেতরে গুমোট ও উষ্ণ লাগছে, সিগারেটের গন্ধ। আমি হাই হিল আমি হাই হিল পরেছি, সাদা মাটা, খুব আকর্ষণীয় নয়। আমি নাইলনের স্টকিংস পরেছি। ট্রেসিয়ার অতীত জীবন, আত্মা রিগ্রেশন, বব ট্রিসিয়া ও ক্লেয়ার জন্মের আগে সম্পর্কটি পরিকল্পনা করেছিল কিনা তা জানার জন্য আমরা একটা পাস্ট লাইফ সোল রিগ্রেশন শুরু করলাম। আমি তাকে স্বাভাবিক রিল্যাক্সেশনের, আচ্ছা, এটা তো আমরা পড়েছি। এক মিনিট, এই অংশটা এটা ডিলিট করে নিন, হবে না, চলো। তো একটি স্কার্ট, বাদামি জ্যাকেট আর লাল ব্লাউজ সে পরিধান করেছে, দেখতে পাচ্ছি। সে বলছে, হাতে নেইল পালিশ করা হয়েছে, ব্রেসলেট ও আংটি রয়েছে। আমি তাকে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে বললাম। আসলে হয়েছেটা কি, এই বইটা ইংলিশে ছিল, আমি এটাকে বাংলায় কনভার্ট করে আপনাদের শ্রদ্ধায় করে শোনাচ্ছি। তো কিছু কিছু জায়গায় ডাবল ভাবে আবার চলে এসেছে একই জিনিস, তার জন্য সরি। তো কান পর্যন্ত কালো চুল, খুব ফর্সা, লম্বা ও চিপচিপে। আমি জিজ্ঞেস করলাম, এখন তুমি কি করছো? সে বলল, আমি টেবিলের দিকে তাকিয়ে আছি, খুব আবেগপ্রবণ, ভীত ও অস্থির লাগছে। কারোর জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আসেনি। এখানে ঘটনাটা কিভাবে হচ্ছে যারা নতুন বুঝতে পারবেন না, সেটা খুলে একটু বলে দিই। ধরুন, আপনার অতীত জীবন সম্পর্কে জানা হবে, আপনাকে পিএলআর সেশনে নিয়ে আপনাকে হয় বসানো হবে, নাহলে শুয়ে দেওয়া হবে। তারপরে আপনাকে আলফা স্টেটে নিয়ে যাওয়া হবে মেডিটেশনের মাধ্যমে, চোখ বন্ধ করে। আপনি অর্ধ জাগরিত অবস্থায় থাকবেন। আপনি দেখতে পাবেন, আপনি যদি ক্লিয়ার ভিশন আপনার যদি থাকে, কারণ অনেক মানুষ কাইনেস্থেটিক, কেউ ভিজুয়ালাইজড করতে পারে সহজে, কেউ আবার অডিটরি, এরকম তিন ধরনের মানুষ হয়। দেখতে পাবে সে আগের জন্মের সমস্ত ঘটনাগুলো, সে কি করে আছে, কোথায় আছে, যেখানে যেমন যেমন তাকে যে পাঁচ লাখ রেগ্রেশন করা আছে, যে মাস্টার, সে যেমন যেমন কমান্ড দিবে সেই অনুসারে সেই সেই জায়গায় সোল যেতে পারবে, মানে আপনি যেতে পারবেন। তখন সেখানকার বর্ণনা আপনি করবেন। তো এই পদ্ধতির দ্বারাই আপনার আগের জীবন সম্পর্কে হল অফ রেকর্ডসে গিয়ে চেক করা হয়, জানা যায়। তো সেখানে এই তথ্যগুলো উনি দিচ্ছেন যে তাদের দুজনের মাঝে আরেকজন যে তৃতীয় সম্পর্ক সেটা সম্পর্কে জানার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে সে কোন অবস্থায় আছে দেখা যাচ্ছে সে একটা ক্যাফের মধ্যে আছে। সে কি কি পরিধান করেছে তার নিজের বর্ণনা দিচ্ছে, এই জিনিসগুলো বলতেছে। সে বলল, আমি টেবিলের দিকে তাকিয়ে আছি, কারোর জন্য ওয়েট করছে, খুব আবেগপ্রবণ, ভীত, অস্থির লাগছে। কারোর জন্য সে ওয়েট করছে, সে আসেনি। সে না এলে কেমন লাগছে? ভয়ঙ্কর, প্রতারিত, পরিত্যক্ত, খুব দুঃখ লাগছে। এ বলতেছে, তুমি কি জানো তুমি কাকে দেখতে যাচ্ছিলে? সে কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী। আমি নিশ্চিত সেই, আমি তাকে খুব ভালোবাসতাম। আমি বললাম, যে মানুষটি আসেনি সে কি তোমার বর্তমান জীবনের বব, মানে তার হাজবেন্ড? বললো, হ্যাঁ, সে আমার বব। আগের লাইফে তার সাথে কানেকশন ছিল, দেখো। কিছুক্ষণ পর দৃশ্য বদলালো। সে বলল, সুন্দর গাছপালা, পার্কের মতো পরিবেশ, আমি হাঁটছি, খুব খুশি লাগছে। সামনে সাইকেলে একটি ছেলে, আমি তাকে চিনি, সে আমার সন্তান। আগে জন্মে তার সন্তান ছিল, দেখুন। আমি জিজ্ঞেস করলাম, ছেলেটির বাবা কি সেই একই মানুষ? সে বলল, না, আলাদা মানুষ। দেখুন, এখানে অন্য একজনকে বিয়ে করেছে, অনুভূতিটাও আলাদা। সে বলল, আমি তরুণ, অসুস্থ, হয়তো 30 বছর বয়স হবে। ছেলেটিকে জড়িয়ে ধরলাম, সে আবার সাইকেল চালাতে লাগলো। সামনে একটি বড় ইটের বিল্ডিং, আমি সেদিকেই হাঁটছি। এই মানুষটি যখন আসেনি তখন তোমার কেমন লাগছিল? ভয়ঙ্কর, সে বলল, কণ্ঠে যন্ত্রণা, বিশ্বাসঘাতকতা, পরিত্যক্ত, খুব কষ্ট, খুব কষ্ট সে ফিল করছিল। তুমি কি জানো তুমি কাকে দেখতে যাচ্ছিলে? খুব গুরুত্বপূর্ণ একজন মানুষকে। সে কাঁদতে শুরু করলো, সে আমার স্বামী। যদি সে না আসে তাহলে আর ফিরে আসবে না, এটাই বোঝাতে চেয়েছিল। এখন আমি জানি, আমি নিশ্চিত, আমি তাকে খুব ভালোবাসতাম। ট্রিসিয়া, সে মানুষটি আসেনি, তার শক্তি অনুভব করো। সে কি তোমার বর্তমান জীবনের স্বামী? হ্যাঁ, সে কাঁপো কাঁপো কণ্ঠে বলল। সে ছিল বব, আমার বব। সে কান্নায় ভেঙে পড়লো। যে অনুভূতিগুলো আসছে সেগুলোকে প্রবাহিত হতে দাও। চোখের জল আত্মাকে শুদ্ধ করে, আমি বললাম। কিছুক্ষণ আমরা থামলাম। কান্না থামার পর তৃষিয়া পরবর্তী দৃশ্য বর্ণনা করলো। সামনে একটি সুন্দর পথ, গাছপালা, পার্কের মতো পরিবেশ। আমি হাঁটছি, বাতাস অনুভব করছি। সামনে একটি ছেলে সাইকেল চালাচ্ছে, আমি তাকে চিনি, সে আমার সন্তান। এটা আমরা পড়েছি, এটা আবার রিপিট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি বললাম, তোমার আত্মা তোমাকে এই দৃশ্য দেখাচ্ছে কেন? কোনো কারণে? কোন কারণে, তুমি কি বুঝতে পারছো? সে বলল, আমি আশীর্বাদ পুষ্ট, খুব খারাপ কিছু ঘটেছিল কিন্তু আমি তা পার হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, খারাপ ঘটনাটা কি তোমার প্রথম স্বামী তোমাকে ছেড়ে যাওয়ার? বললো, হ্যাঁ। সে মানে কাঁদলো এবং বললো, হ্যাঁ। আমি বললাম, তুমি কি এগোতে প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। তারপর নতুন দৃশ্যে প্রবেশ করলো। আমি বৃদ্ধ, প্রায় 60 বছর, বিছানায় শুয়ে আছি। মহিলাটা বলছে আর কি, ট্রিসিয়া এখানে বলছে, খুব ক্লান্ত, আমি নড়তে পারছি না। ট্রিসিয়া নড়তে পারছে না। আমি বললাম, তুমি এখন দেহ ছেড়ে আত্মার স্তরে যাচ্ছ, কোনো কষ্ট নেই, তোমার আত্মা মুক্ত হচ্ছে। সে বলল, একটি সুন্দর আলো, খুব কোমল, নারী সুলভ শক্তি, তার নাম রিডিং। তারপর আত্মিক সংলাপ, রিডিং, তুমি সেই জীবনে সবকিছু খুব সিরিয়াস ভাবে নিয়েছিলে, যখন ছেড়ে দিতে শিখেছিলে তখন আনন্দ পেয়েছিল। ট্রেসিয়া, আমার বর্তমান জীবনে বব ও ক্লেয়ারের সঙ্গে পরিকল্পনা কেন ছিল? রিডিং, নিঃশর্ত ভালোবাসা শেখার জন্য। যেমন তার সোল পারপাস, এই লাইফের পারপাস ছিল নিঃশর্ত ভালোবাসা শেখার জন্য। ট্রিসিয়া, কার জন্য সেই ভালোবাসা? ববের জন্য। বব তার হাজবেন্ড। ট্রিসিয়া, বব কি তো আমাকে শেখানোর জন্য সেই ভূমিকা নিয়েছিল? রিডিং বলছে, নিশ্চিত ভাবেই। ট্রিসিয়া বলছে, আর কি শেখার ছিল?
রেডিং বলছে ক্ষমা। তৃষা বলছে ঈর্ষা ও অপরাধ বোধ কিভাবে ছাড়বো। রেডিং বলছে নিজেকে খুব কঠোরভাবে নিয়েছো। জীবনে খেলাধুলা ও আনন্দের মন নিয়ে এসেছিলে, আবার খেলতে শেখো, শিশুকালের মতো হও, সেটাই তোমার আসল স্বভাব। তৃষা বলছে বব কি ভালো আছে। রেডি বলছে হ্যাঁ, সে খুব ভালো আছে এবং তোমাকে খুব ভালোবাসে। রেডি বলছে সে খুব ভালো আছে এবং সে তোমাকেও খুব ভালোবাসে। তৃষা বলছে আমি তাকে আবার কবে দেখবো। তো আমি কি এই জীবনে ঠিক কাজ করছি যাতে তার সঙ্গে থাকতে পারি। হেডিং বলছে বব চাই তুমি জীবনটাকে পুরোপুরি বাঁচো, জীবনটাতে পুরোপুরি বাঁচো, জীবিত থাকাকালীন সত্যিকারের বাঁচো। তুমি আবার তাকে দেখবে, তোমার আবার একসঙ্গে তোমরা আবার একসঙ্গে থাকবে। সেও সেটাই চায়। এরপর ট্রিসিয়া জানালো যে রিডিং এর সঙ্গে কথা বলে তার ভেতরে সম্পূর্ণ তার অনুভূতি এসেছে, তাকে ধীরে ধীরে ট্রান্স অবস্থা থেকে ফিরিয়ে আনা হলো। আজ তুমি যা কিছু দেখেছো, অনুভব করেছো, সবই তোমার বর্তমান জীবনে শক্তি ও জ্ঞান হিসেবে কাজ করবে। এখন ধীরে ধীরে চোখ খুলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসো। মানে পেলার সেখান থেকে তাকে বার করে নিয়ে আসছে। কিছুক্ষণ নীরবতার পর তৃষা বলল, ওহ, এটা খুব আবেগপূর্ণ ও মুক্তিদায়ক ছিল। এখন সে ফিরে এসে চোখ খুলে বলছে, আমি অনেক হালকা অনুভব করছি, তার সমস্ত নেগেটিভিটি গুলো দূরে সরে গেছে। আর আয়নায় সে নারীকে দেখলাম, সে যেন আমার তরুণ বয়সের মতন। সে বলল সবচেয়ে বড় উপলব্ধি ছিল বব। রেডিং এর সঙ্গে কথা বলার সময় আমি তার ববকে খুব গভীরভাবে অনুভব করেছি। এটাই ছিল নিরাময়ের মুহূর্ত, সেলফ হিলিং। তার জন্মপূর্ব পরিকল্পনা ছিল, আগের জীবনে সে পরিত্যাগ ও বিশ্বাসঘাতকতার কষ্ট সে সারাতে পারেনি। আগের জন্মে পরিত্যাগ এবং বিশ্বাসঘাতকতার কষ্ট সে সারাতে পারে না। এই জীবনে সেই অভিজ্ঞতা পুনরায় নিয়ে তা নিরাময় করা ছিল তার এই লাইফের পারপাস। তৃষিয়া বলল, আমি বুঝেছি আমি নিজের প্রতি খুব কঠোর ছিলাম। এখন মনে হচ্ছে ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন, যেন আমাকে সুখী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিটুইন লাইফ সোল রেগ্রেশন অংশ তৃষা অনুভব করলো, আমি একটি উজ্জ্বল নীল আলোয় ভরা জায়গায় ঢুকছি। সামনে তিনজন সত্তা, তাদের শরীর থেকে আলো বের হচ্ছে। একজন তার কাছে এলো, তার উপস্থিতি বিশুদ্ধ ভালোবাসার মতো। তার নাম বলা হলো মিল্টন। আরো দুজন, এন্টেরা ও জোনা, তারা এক ধরনের আত্মিক কাউন্সিলের অংশ। মিল্টন বলল, তুমি পৃথিবীতে এসেছিলে পরিত্যাগ ও বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা শিখতে। হঠাৎ ট্রিসিয়া দেখলো বব এখানে এসেছো। সে বলল, বব বলছে আমরা এই জীবনে একসঙ্গে পরিকল্পনা করেছিলাম। আমি জানতাম এটা তোমার জন্য কঠিন হবে, কিন্তু তোমার শেখার জন্য এই ভূমিকা নিয়েছিলাম। দেখুন, একটা সোল আর একটা সোলকে শেখানোর জন্য তার এগেনস্টে সে ভূমিকা নিয়ে সোল কন্ট্রাক্ট করে পৃথিবীতে এসেছে। তো তৃষা বলছে আমাদের জন্মপূর্ব পরিকল্পনা কি ছিল। বা বলছে আমার ভয় ও দুর্বলতা ছিল সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলতাম। তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে, আর আমাদের সম্পর্কের ঘটনাগুলো তোমার পরিত্যাগের ভয় সারাতে সাহায্য করার জন্য ছিল। তোমার পরিত্যাগের ভয় সারাতে সাহায্য করার জন্য ছিল, একে অপরকে শেখাচ্ছে। তৃষা বলছে ক্লেয়ার কি এই পরিকল্পনার অংশ ছিল। বা বলছে হ্যাঁ, সে ভালোবাসা থেকেই হ্যাঁ এতে অংশ নিয়েছিল। এন্টেরা বলছে এক সময় আত্মিক হস্তক্ষেপ হয়েছিল, ববের অসুস্থতা তাকে অন্য এক উপলব্ধিতে নিয়ে যেতে সাহায্য করেছিল। এই কারণেই আমার মৃত্যু হয়েছিল, যাতে আমি আমার ভয় ও দুর্বলতা অতিক্রম করতে পারি। মিল্টন বলছে তোমার জন্য গভীর ভালোবাসা আছে, এখানে কোনো বিচার নেই, সবকিছুই এক উচ্চতর পরিকল্পনার অংশ। হায়ার সোল, হ্যাঁ, ইউনিভার্সের একটা পরিকল্পনা। ট্রিসিয়া বলছে আমি যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিলাম তার জন্য যে অপরাধ বোধ এখনো আছে,
নিজের প্রতি যে রাগ আছে আর ক্লেয়ারের প্রতি যে ঈর্ষা আছে, এসব কিভাবে ছেড়ে দেব? এন্টেরা বলছে এন্টেরা বলছে ব্যক্তিত্ব আত্মার বিকাশের একটি অনুঘটক। এটা বুঝতে পারলে তুমি অপরাধবোধ ও ঈর্ষা ছেড়ে দিতে পারবে, কারণ এগুলো ভয়ের উপর ভিত্তি করে। এখন সে আমাকে পুরো কাউন্সিল দেখাচ্ছে এখানে থাকার উপহারটা বোঝানোর জন্য। এন্টেরা বলছে তুমি শুধু একটি ব্যক্তিত্ব নও, তার থেকেও অনেক বেশি। কিন্তু জীবনের ব্যক্তিত্বকে সম্মান ও ভালোবাসা করা দরকার, কারণ এই কারণেই তুমি মানুষ হয়ে আবেগ অনুভব করতে এসেছো। এটা আত্মার উপহার, ভয় পাওয়ার কিছু নয়, উদযাপন করার বিষয়। তৃষা বলল, আমি তাদের সবার কাছ থেকে এত ভালোবাসা ও গ্রহণযোগ্যতা অনুভব করছি। তারা বলছে আমি দারুণ কাজ করেছি, আমি কোনো ভুল করিনি, আমি ববকে আঘাত করিনি এবং বরং সাহায্য করেছি। তৃষিয়া বলছে, ববকে যা ঘটেছিল তা নিয়ে তুমি কি অনুভব করো? এখন আমার সম্পর্কে কি ভাবো? সে অনুভব করলো বব আমার হাত চেপে ধরলো, যেন না বলেই বলছে, তুমি কি এখনো বুঝতে পারোনি আমি তোমাকে কত ভালোবাসি? বব বলছে, এই পরিকল্পনাকে সফল মিশন হিসেবে দেখো। টিসা বলল, সবাই হাসছে, দৃশ্যটা খুব সুন্দর। টিসা বলছে, আমরা কি আবার একসঙ্গে জন্ম নেব? বব বলছে, হ্যাঁ। মিল্টন বলছে, তুমি আর বব যে সাহস নিয়ে এই জীবন পরিকল্পনা করেছিলে, এটা ছিল আনন্দ ও কষ্টে ভরা। কষ্ট আত্মার বিকাশের অংশ। কষ্ট আত্মার বিকাশের অংশ। তৃষা বলছে, ক্লিয়ার কি আমার সোল গ্রুপের অংশ? ব্যাখ্যা, একটি সোল গ্রুপ হলো এমন আত্মাদের দল যারা প্রায় একই কম্পন ও বিকাশের স্তরে থাকে এবং বিভিন্ন জীবনে একে অপরের জন্য ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে। মিল্টন বলছে, হ্যাঁ, ক্লেয়ার তোমার সোল গ্রুপেরই অংশ। অন্য এক জীবনে সে তোমার বাবা ছিল। টিচা বলছে, আমি কেন ববের সঙ্গে পুরো জীবন পাইনি? কেন এত গভীর ভালোবাসা অনুভব করেছি? এন্টেরা বলছে, তোমাদের সাক্ষাৎ নির্দিষ্ট সময়ে পরিকল্পিত ছিল, তার আগে হলে কাজ করতো না। তোমাদের ভালোবাসা বহু জীবনের আত্মিক সংযোগ থেকে এসেছে, এটা কখনো নষ্ট হবে না। সো বন্ধুরা, আজকে বইয়ের এই পর্যন্ত। এর পরবর্তী অংশ আমি ট্রান্সলেট করব, তারপরে আবার ভিডিও বানাবো, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। সো শ্রদ্ধায় করুন, মেডিটেশন করুন, হ্যাপি লাইফ লিড করুন। দেখা হচ্ছে নেক্সট শ্রদ্ধায় প্রোগ্রামে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই রাখছি। থ্যাংক ইউ।